মাইটি জিম্বাবুয়ের সাথে খেলাটা বেশি গর্বের নাকি খর্বশক্তির অস্ট্রেলিয়ার সাথে খেলাটা বেশি গর্বের? কথাটা বললাম কিন্তু সার্কাস্টিক্যালি। কথাটার পেছনে একটা সবচেয়ে বড় রিজন রয়েছে যে যখনই নাকি আমরা জিম্বাবুয়ের সাথে খেলতে যাই তখন আমাদের মেইন প্লেয়ার্সদেরকে অবশ্যই খেলাতে হবে। এটা আমাদের বছরের পর বছর ধরে টেন্ডেন্সি হয়ে এসেছে এবং এখনও সেই জিনিসটা দেখা যাচ্ছে। যখন নাকি বাংলাদেশ একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর থেকে যেতে পারতো, কেন আমি এক মাসের ভিতরে জিম্বাবুয়ের সাথে আমি চারটা ম্যাচ খেলাবো, যেখানে নাকি নাহিদ রানা দুইটা ওডিআই ম্যাচ খেলেছেন, 20 ওভার বল করেছেন এবং দুইটা টি-20 ম্যাচ খেলেছেন যেখানে নাকি তিনি 8 ওভার বল করেছেন। সো ইস্যুটা কিন্তু শুধুমাত্র নাহিদ রানাকে খেলানো নয়। ওইখানে কি আমরা পারতাম না? ইন্ডিয়া কি করেছে, এই অভিষেক শর্মা তার ডেবুটা করিয়েছিল কিন্তু এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, যখন নাকি 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, ঠিক তারপরে জিম্বাবুয়ের একটা সিরিজ ছিল, সেখানে কিন্তু অভিষেক শর্মাকে ডেবু করানো হয়। তারপরেই কিন্তু অভিষেক শর্মার রাইজটা আমরা দেখতে পাই। ঠিক যেভাবে করে এইবারে এই জিম্বাবুয়ে সিরিজটাতে ইন্ডিয়া সূর্যবংশীকে যখন নাকি ডেবু করালো, কারণ তারা ফিউচার প্ল্যানটা করছে। এবং সেখানে আপনি যদি ইন্ডিয়ার বোলিং লাইন দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে সবগুলো পেসার স্পিনার সবাই নতুন। সেখানে বাংলাদেশ একেবারে এইটা যেন ট্রেন্ড হয়ে গেছে, যখন নাকি এরকম জিম্বাবুয়ের সাথে খেলা হয় তখন বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে যায় এবং সেইটা অনেক অংশে কিন্তু ব্যাকফায়ার করে। এখানে আপনি যখন নাকি কোনো একটা সময় আসার পরে চিন্তা করেন যে আমার বেঞ্চ স্ট্রেংথ কি সেটা আমার চেক করা হয়নি, বা আমার ব্যাকআপে কারা রয়েছে, কারা পারফর্ম করতে পারে, বা কারা ফিউচারে এসে ওই জায়গাটা নিতে পারে, সেই জিনিসটা দেখার কোনো সুযোগই পায় না। এই সুযোগটা থাকে এই জিম্বাবুয়ের সাথে খেলার সময়। তখন এই সিরিজটাতে তো এমনিতেই হেরেছে। যদি আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি আরও 5-6 জন নিউকামারকে দিয়ে ট্রাই করাতেন তাহলে রেজাল্ট যদি একই হতো, আমরা কিন্তু ছিছি করতাম না। বিশ্বকাপ ফুটবলের কারণে এই রেজাল্টটা খানিকটা চাপা পড়ে গেছে বা ঢাকা পড়ে গিয়েছে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে কতটা ছিচি হয়েছে, যে জিম্বাবুয়ের কাছে যে আমরা টেস্টে ইনিংসে হারি, ওডিআই সিরিজ হারি, কোনো মতে রক্ষাটা পাই টি-20 সিরিজে। আপনি দেখেন তাহলে ওই লাভের লাভটা কি হলো? আপনি পূর্ণশক্তির দল খেলিয়ে আপনার কাজের কাজটা কি হলো? সেখানে কি আপনি নতুন কাউকে দিয়ে বা নতুন গ্রুপ অফ বা বাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে যদি ওখানে খেলাতেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার কোর স্ট্রেংথ, ব্যাকআপে কারা রয়েছে, কারা আসলে ফিউচারে ওই পোটেনশিয়ালটা আছে, তাদেরকে কিন্তু আপনি পরখ করে দেখতে পারতেন। সেই কাজটা না করে আমরা নাহিদ রানাকে যখন খেলালাম পাকিস্তানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, জিম্বাবুয়ের সাথে, ব্যাক টু ব্যাক সিরিজ, টেস্ট, ওডিআই, টি-20 তিনটা ফর্মেটে যখন খেলাতে গেলাম, তখন এইরকম বলার যখন নাকি এক্সপ্রেস গতির বলার হবে, তিনি কিন্তু অটোমেটিক্যালি ইনজুরি প্রন থাকবেনই। সেখানে নাহিদ রানাকে যেভাবে করে নাকি ওয়ার্কলোডটা নিয়ে অনেকে আবার এটাকে কাভার আপ করার চেষ্টা করছেন যে তিনি তো ওই পরিমাণে বল করেননি। আপনি গত এক মাসের ভিতরে যদি নাহিদ রানা বোলিং দেখে থাকেন তাহলে দেখবেন তিনি 8টা ম্যাচ খেলেছেন। সেখানে কি ওয়ার্কলোডটা তার উপর পড়েনি? 30 দিনে 8টা ম্যাচ। এটাই আমি বলছি যে নাহিদ রানাকে নিয়ে প্ল্যানটা আমরা আসলে করতাম কোথায়? আপনি বলবেন যে এখন যে স্কোয়াডটা রয়েছে সেখানে তাসকিন, হাসান মাহমুদ, আপনি মুশফিক হাসানের কথা বলতে পারেন, কিন্তু এবাদতের কথা বলতে পারেন। আপনি যখন ভেবে থাকবেন যে ক্রিকেটে কেন প্রত্যেকটা স্পোর্টসে একটা এক্স ফ্যাক্টর থাকে, একটা প্লেয়ারের একটা এক্স ফ্যাক্টর কাজ করে, সেই এক্স ফ্যাক্টরটা কিন্তু নাহিদ রানা। আপনি যখন শোয়েব আখতারকে ফেস করবেন এবং আপনি যখন নাকি পাকিস্তানের বর্তমান যেই পেস অ্যাটাকটা রয়েছে, দুটো কিন্তু সেম হবে না। আপনি যখন নাকি ওয়াকার ইউনুসকে ফেস করবেন, ওয়াসিম আকরামকে ফেস করবেন, যেই টিমে ওয়াসিম, ওয়াকার বা শোয়েবের মতন বলার থাকবে, এবং যেইখানে ওই সেম টিমে যখন নাকি আপনি দেখতে পান মোহাম্মদ আলী, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, আপনি তো টেস্ট ম্যাচ জিতেছেন পাকিস্তানের সাথে, কিন্তু ওই অ্যাটাকটার এগেনস্টে যখন আপনি ব্যাট করতে নামবেন আপনার কিন্তু সাইকোলজিক্যালি আপনি কিছুটা হলেও ডাউন থাকবেন। সেই জিনিসটাই তো আমাদের নাহিদ রানা, বাংলাদেশের ইতিহাসের সবথেকে জোরের বা সবথেকে এক্সপ্রেস বলার, সেই বলারটাকে আপনি যখন নাকি এইভাবে ওভার ইউজ করে ফেলবেন আপনাকে কিন্তু এইরকম একটা ভোগান্তিতে ভুগতেই হবে। আপনি দেখেন এই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা নিয়ে যদি বলি, সাধারণ দর্শকের ভেতরে সব থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে কোথায়? যে নাহিদ রানার বোলিংটা দেখতে পাবো। টেস্ট ম্যাচে বাংলাদেশ যেরকম পুয়ার পারফর্ম করছিল, যেরকম ব্যাটিং ভেঙে পড়ছিল, সেই ম্যাচেও আপনার দর্শকরা বসে ওভার বাই ওভার বা বল বাই বল দেখেছিল কার জন্য? নাহিদ রানার জন্য। এই বছরের এই পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচে সব থেকে বেশি উইকেট কার? নাহিদ রানা। সেই নাহিদ রানাকে যখন অস্ট্রেলিয়ান সয়েল আমরা দেখতে পাবো না, ইটস এ ভেরি বিগ ব্লো, ইটস এ ভেরি বিগ সেটব্যাক ফর বাংলাদেশ টিম। এবং আপনি যখন দেখে থাকবেন যে অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তি স্কোয়াডটা অ্যানাউন্স করেছে, কারণ তাদের এটা নিউ সামার শুরু হচ্ছে, নিউ সিজনটা স্টার্ট হচ্ছে যখন, তখন নাকি অস্ট্রেলিয়া তাদের টিমকে কিভাবে করে প্রিপেয়ার করবে সেজন্য কিন্তু তারা ওই যে ফুল স্ট্রেংথের স্কোয়াডটা নিয়েই খেলতে নামে। এবং সেইটার এগেনস্টে বাংলাদেশ কি
পারফর্ম কতটুকু করতে পারবে এই যারা এখন স্কোয়াডে রয়েছেন তাদেরকে নিয়ে। অবশ্যই তাসকিন বা ইজ এ ভেরি গুড বলার, লিডার। অবশ্যই হাসান মাহমুদ কাউন্টিতে পারফর্ম করে এসেছেন, সুইং পেস দুইটা হাসান মাহমুদকে অ্যালাউ করবে টু ডু ভেরি গুড। আপনি চিন্তা করে দেখেন যে মুশফিক হাসান তার হয়তো বা ডোমেস্টিকের এইবারের সিজনের রেকর্ডটা অতটা ভালো না, ইঞ্জুরিতেও ছিলেন তিনি, 3টা ম্যাচ খেলে 3টা উইকেট পেয়েছেন। সো রেকর্ড হয়তো তার পক্ষে কথা বলছে না, বাট কিছুটা তার পক্ষে যেটা অ্যাডভান্টেজ হয়ে কাজ করেছে সেটা হচ্ছে তার পেস। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে আসলে এইরকম একদম নিউকামার কাউকে নামিয়ে দেওয়াটা কতটুকু ওয়াইজ হবে। আপনি এবার আমি যদি ইনজুরি নিয়ে কথা বলি, তাহলে আপনি যদি আরও 2-3 বছর আগে যান তাহলে দেখবেন কি বাংলাদেশের টেস্ট সেট আপের বেস্ট বলার ছিল কে? এবাদত হোসেন। এবাদত যখন নাকি ইনজুরিতে পড়লো, সেই ইনজুরি ম্যানেজমেন্টটা এতটা খারাপভাবে ম্যানেজ করা হলো বা এতটা ডিলেইড হলো প্রসেসটাতে গেট ব্যাক করতে, যে এবাদতকে এখন কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। 5টা টেস্ট খেলেছেন, উইকেট পেয়েছেন মাত্র 2টা। এবাদত ছিলেন যে এবাদতের স্পিড রেগুলার বেসিসে উঠতো 142, 44, সেই এবাদত কিন্তু এখন মিড 130-তে, হ্যাঁ কয়েকটা ডেলিভারি হয়তো বা 140 টাচ করে, বাট লাইন লেন্থ কোনো রকম কোনোভাবেই সেই পুরনো ইবাদতকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে একটা ইনজুরি যদি পেসারের আসে তাহলে তার রিহ্যাবিলিটেশন প্রসেস কীভাবে করা হবে, ইনজুরিটাতে যাতে না পড়ে সেজন্য তার উপর থেকে কতটুকু ওয়ার্কলোড সরিয়ে বা ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হবে, সেই জিনিসটাকে কেন যে বাংলাদেশের এই মেডিকেল টিম বা ক্রিকেট বোর্ড কেন এই জায়গাটাতে ফোকাস করে না, সেটা আসলে অনেক বড় একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন নাকি আপনি দেখবেন 23টা বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমরা খেলতে যাচ্ছি, যদি এখানে একেবারে আপনি যদি বলেন যে ফিট নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং সাথে যদি আপনি দেখেন এবাদতকে, যদি সেই পুরনো এবাদতকে আমরা খুঁজে পেতাম বা এই দলে খেলাতে পারতাম, তাহলে আপনি একবার চিন্তা করেন যে যদিও অস্ট্রেলিয়ার ওই ফুল স্ট্রেংথ স্কোয়াড যখন আমাদের এগেনস্টে খেলবে, আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু একটু হলেও আপার হ্যান্ডে আমরা থাকতে পারতাম। আপনি দেখে থাকবেন যে এইখানে বাংলাদেশের আসলে বোলিং ইউনিটটাই ছিল যেই ইউনিটটা নাকি অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতো। সেই বোলিং ইউনিটের লিডার ছিল নাহিদ রানা, কারণ ওই এক্সপ্রেস পেস 150, 50+, ওইটা কিন্তু ছিল এক্স ফ্যাক্টর, ওইটা হতে পারতো এক্স ফ্যাক্টর অস্ট্রেলিয়ান সয়েলে। আপনি নাহিদ রানার এই ইনজুরির পিছনে দায় কাকে দেবেন? ইফ আই এম নট রং, অস্ট্রেলিয়া বা পাকিস্তানের সাথে ম্যাচের পরে কিন্তু নাহিদ রানা ডিসকমফোর্টে ছিলেন, মেবি অস্ট্রেলিয়া সিরিজের সময়। তারপরে কেন তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো হলো? কেন মেডিকেল টিম নাহিদ রানা তো জোর করে খেলতে যায়নি, কেন নাহিদ রানাকে খেলানো হলো? কেন মেডিকেল টিম সিলেক্টরদেরকে বা টিম ম্যানেজমেন্টকে বলেনি যে নাহিদ রানাকে রেস্ট দিতে হবে এই সিরিজটাতে? কী এমন আসতো? কিন্তু নাহিদ রানার এই ইনজুরির দায়টা এখন কে নেবে? ইনজুরিতে পড়ে গিয়েছেন 2 মাস মিনিমাম, এটা 2 মাস না, এটা 4 মাস 5 মাসও হতে পারে। সামনে কিন্তু সেপ্টেম্বরে ইন্ডিয়া সিরিজও হতে যাচ্ছে। নাহিদ রানাকে ফুল ফিট পেলে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া সিরিজের লাভটা হতো বাংলাদেশের। জিম্বাবুয়ের সাথে সিরিজ জিততেই হবে। আপনি তো পুরো মানে ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে যেও আপনি লজ্জাজনকভাবে হেরে আসলেন, তাহলে কেন আপনি এখানে এক্সপেরিমেন্ট করবেন না? হারতেন এক্সপেরিমেন্ট করে, দর্শক কিছু মনে করতো না। অন্তত আমরাও দেখতে পেতাম যে যারা নাকি ডোমেস্টিকের পারফর্মার বা যারা নাকি ফিউচার পোটেনশিয়াল ভাবা হচ্ছে, তারা কতটুকু পারফর্ম করতে পারছে। সেটা না করে ফুল স্ট্রেংথ টিমকে দিয়ে খেলানো, সেই শুরুর থেকে দেখতাম সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক সবাই খেলতো, এখনও তাই দেখছি। লিটন দাসও কিন্তু নেই। লিটন দাসকেও ছাড়া বাংলাদেশের ওই ব্যাটিংটার স্ট্রেংথ বা ডেপথ কতটুকু কাজ করবে অস্ট্রেলিয়ার ওই বোলিং লাইন আপের এগেনস্টে, সেটাও কিন্তু ইটস এ বিগ কনসার্ন। আশা করবো এই আলোচনার ভিতর থেকে আপনারাও একমত হবেন আমার সাথে যে নাহিদ রানাকে দিয়ে শুধু নয়, ফুল স্ট্রেংথের টিম যখন নাকি জিম্বাবুয়ের সাথে খেলানো হয়, সামনে যখন নাকি বিগ সিরিজ থাকে, তার আগে এই ডিসিশনগুলো পুরোপুরি ভুল বিসিবির বা ম্যানেজমেন্টের বা সিলেক্টরদের। সেটাকে আপনারা মানেন কি না? জিম্বাবুয়ের সাথে যদি আমরা এই ফুল স্ট্রেংথ টিম না খেলে যদি আমরা অনেকগুলো বাঞ্চ অফ নতুন প্লেয়ারদেরকে দিয়ে যদি ট্রাই করাতাম এবং সিরিজটা হারতাম, তাহলে কি দর্শক হিসেবেও কি সেটা আপনারা মেনে নিতেন না? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। যারা আমাকে নতুন দেখছেন, ইটস আ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।